এটি হল SeaWise Giant, মানব ইতিহাসে সমুদ্রে ভেসে চলা সবচেয়ে বড় জাহাজ। এর মোট দৈর্ঘ্য ছিল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও 50 ফুট বেশি। কিন্তু প্রশ্ন হল, এত বড় জাহাজের প্রয়োজনই বা কেন ছিল, আর এর মতো জাহাজগুলোর শেষ পরিণতি কি হয়েছে? 1973 সালের জ্বালানি সংকটের কারণে, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইয়ম কিপুর ওয়ারে ইসরায়েলকে সমর্থন করা দেশগুলোর কাছে তেল রপ্তানি বন্ধ করে দেয়, ফলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $4 থেকে বেড়ে প্রায় $12 পৌঁছে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1974 সালে একটি গ্রিক কোম্পানি প্রথম SeaWise জায়ান্টের ধারণা দেয়। তখনকার মালিকরা এমন একটি জাহাজ চেয়েছিল যা একবারই মধ্যপ্রাচ্য থেকে বিদেশি রিফাইনারিতে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করতে পারবে। এই সুযোগকে কাজে লাগাতে গ্রিক কোম্পানিটি জাপানের সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজকে জাহাজটি নির্মাণ করার অর্ডার দেয়, যার কারখানা ছিল ইয়োকোসুকা শহরে। পরবর্তী 5 বছরে জাপানিরা এই বিশাল জাহাজটি নির্মাণ করে, যা সত্যিই ছিল এক প্রকৌশল বিস্ময়। 1498 ফুট দৈর্ঘ্যের এই জাহাজটি, যার নাম তখন ছিল 1016, পৃথিবীর সবচেয়ে লম্বা জাহাজ। এর প্রস্থ ছিল 255 ফুট, যা প্রায় একটি ফুটবল মাঠের সমান। আর 80 ফুট ড্রাফট নিয়ে SeaWise জায়ান্ট প্রায় 8 তলা ভবনের সমান উঁচু ছিল। কিন্তু এটি সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল না, কারণ একটি ট্যাঙ্কার হিসেবে তাকে বহন করতে হতো বিপুল পরিমাণ জ্বালানি। তার ডেড ওয়েট টনেজ ছিল অবিশ্বাস্য 5,64,000 টন। সম্পূর্ণ লোড অবস্থায় তার জ্বালানি ধারণ ক্ষমতা ছিল সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 4.1 মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহন করার ক্ষমতা নিয়ে সে একাই 7 মিলিয়নেরও বেশি মানুষের দৈনিক জ্বালানি চাহিদা পূরণ করতে পারত। কিন্তু এত বিশাল দানবকে চালিত করত কি? নিচের দিকে SeaWise জায়ান্টে ছিল দুটি বিশাল মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের V2MA বয়লার, যা একটি স্টিম ইঞ্জিনকে চালিত করত, যার ক্ষমতা ছিল মাত্র 50,000 হর্স পাওয়ার। কিন্তু আকারের তুলনায় শক্তি কম হলেও এর যন্ত্রপাতির গঠন ছিল বিশাল আকার। উদাহরণ হিসেবে এর রাডারের ওজন ছিল 230 টন, আর প্রপেলারের ওজন ছিল 50 টনেরও বেশি। জাহাজটি এতটাই বিশাল ছিল যে শুধু এর প্রপেলারই ছিল 30 ফুটেরও বেশি চওড়া। কিন্তু এত বড় হওয়ার পরও একটি সমস্যা ছিল। সমুদ্র পরীক্ষার সময় যখন এর সব প্রকৌশল ও ন্যাভিগেশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছিল, তখন জাহাজটি পেছনের দিকে চলার সময় স্টার্ন প্রপালশন প্রচণ্ড কম্পনের শিকার হয়। এই সমস্যার কারণে এর মূল মালিক জাহাজটি কিনতে অস্বীকার করে এবং সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজ আদালতে গিয়ে বিক্রি নিশ্চিত করার চেষ্টায় হেরে যায়। তবে শেষ পর্যন্ত কোম্পানিটি একজন ক্রেতা খুঁজে পায়, সি ওয়াই টাং। তিনি ছিলেন হংকং ভিত্তিক এক চীনা শিপিং ব্যবসায়ী, যিনি তেলের দাম যখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখন এই বিশাল ট্যাঙ্কারে একটি বড় ব্যবসায়িক সম্ভাবনা দেখতে পান। তিনি একটি ঝুঁকি নিয়ে তার ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের জন্য জাহাজটি কিনে নেন। জাহাজটি গ্রহণ করার পর, যার নাম তখনও ছিল 116, তিনি এর নাম পরিবর্তন করে রাখেন SeaWise জায়ান্ট। SeaWise নামটি আসলে তার নিজের নামের পশ্চিমা আদ্যক্ষরের উপর ভিত্তি করে রাখা, এবং এটি ছিল তার প্রিয় কিছু জাহাজের নামকরণের একটি ধরন। কিন্তু এত বড় হওয়ার পরও সিওয়াই টাং এটিকে আরও বড় করতে চেয়েছিলেন। কিন্তু কিভাবে? সামুদ্রিক শিল্পে একটি বিশেষ প্রকৌশল পদ্ধতি আছে, যার নাম জাম্বোয়াইজেশন। আর নাম থেকেই বোঝা যায় এর কাজ কি। যখন কোনো মালিক তার জাহাজকে আরও বড় করতে চান, তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। ছোট জাহাজের ক্ষেত্রে সাধারণত জাহাজকে 2 ভাগে কেটে পুরো সামনে বা পেছনের অংশ নতুন করে তৈরি করতে হয়। কিন্তু SeaWise জায়ান্টের মতো অতি বৃহৎ তেলবাহী জাহাজের ক্ষেত্রে তা লাগে না, বরং জাহাজটিকে স্ট্রেচ করার একটি উপায় আছে। এই ধরনের জাহাজের মাঝের অংশগুলো দীর্ঘ, বড় এবং প্রায় একই রকম হওয়ায় জাহাজটিকে মাঝখান থেকে কেটে সেখানে আরেকটি অংশ সহজেই যোগ করা যায়। যদিও এই প্রক্রিয়ায় অনেক বেশি ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল কাজ এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ জড়িত, মূলত এটি এমন যেন মাঝখানে নতুন একটি অংশ বসিয়ে 2 দিক আবার জোড়া লাগানো হচ্ছে। কিন্তু কেউ এমনটা করবে কেন? এর উত্তর খুবই সহজ, টাকা। জাম্বোয়াইজেশন ব্যবহার করে একটি জাহাজে কয়েক লাখ কিউবিক ফুট অতিরিক্ত কার্গো ধারণ ক্ষমতা যোগ করা যায়। SeaWise জায়ান্টের ক্ষেত্রে এই জাম্বোয়াইজেশন প্রক্রিয়ার ফলে এর দৈর্ঘ্য প্রায় 10 ফুট বাড়ে এবং চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়ায় 1504 ফুট। তবে এত বড় এবং ভারী জাহাজ হওয়ার পরও এটি কিছু সীমাবদ্ধতা ছাড়া ছিল না। আগে যেমন বলা হয়েছিল, SeaWise জায়ান্ট তার আকারের তুলনায় কিছুটা কম শক্তিশালী ছিল। সেই কারণে এর সর্বোচ্চ গতি ছিল মাত্র 16 নট।
সাধারণত বড় ট্যাঙ্কার ও কার্গো জাহাজের সর্বোচ্চ গতি এর চেয়ে প্রায় ৮-১০ নট বেশি হয়, কিন্তু তার কম গতির কারণে এই জাহাজটি দ্রুত কোথাও পৌঁছাতে পারত না এবং জরুরি পরিস্থিতিতে হঠাৎ করে গতি পরিবর্তন করাও ছিল কঠিন। এছাড়াও এর আকার এত বড় ছিল যে ক্যাপ্টেনের মতে ১৬ নট গতি থেকে সম্পূর্ণ থামতে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরত্ব প্রয়োজন হতো। তুলনামূলকভাবে অধিকাংশ মার্কিন যুদ্ধজাহাজ ১,০০০ ফুটেরও কম দূরত্বে পুরোপুরি থামতে পারে। সিওয়াইজ জায়েন্টের আরেকটি সমস্যা ছিল এর বিশাল টার্ন রেডিয়াস। জাহাজ চালনায় টার্ন রেডিয়াস বলতে বোঝায় ঘুরতে গেলে জাহাজটি কত বড় বৃত্ত তৈরি করে। সিওয়াইজ জায়েন্টের ক্ষেত্রে এই টার্ন রেডিয়াস ছিল প্রায় ২ মাইল। এর মানে ঘুরতে গেলে তার আশেপাশে ২ মাইলের মধ্যে থাকা যে কোনো জাহাজের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি ছিল। তবে এর সীমাবদ্ধতা শুধু খোলা সমুদ্রে চালনায় সীমাবদ্ধ ছিল না। এর বিশাল আকার এটিকে কোথায় যেতে পারবে সেটাও সীমিত করে দিয়েছিল। উদাহরণ হিসেবে এর ড্রাফট ছিল ৮০ ফুটের একটু বেশি, আর নিরাপদ ড্রাফট ১০০ ফুট হওয়ায় এটি নিরাপদভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে পারত না। এত বড় হওয়ার কারণে এটি প্যানামা ক্যানাল বা সুয়েজ ক্যানালের মধ্য দিয়েও যেতে পারত না। শুধু চলাচল নয়, বিশ্বের খুব কম বন্দরই এমন বিশাল জাহাজ কি সামলাতে পারত। উদাহরণ হিসেবে যদি সিওয়াইজ জায়েন্ট কোনো মার্কিন বন্দরে ভিড়তে চাইত, তাহলে একমাত্র সক্ষম স্থান ছিল নিউ অরলিন্স অফশোর অয়েল টার্মিনাল। এই সীমাবদ্ধতার কারণে সিওয়াইজ জায়েন্ট মূলত মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে অপরিশোধিত তেল পরিবহনের কাজেই ব্যবহৃত হতো। ১৯৮৮ সালে এমনই একটি যাত্রার সময় ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। ১৪ মে ১৯৮৮ সালের দুপুরে সিওয়াইজ জায়েন্ট ইরানের তেল টার্মিনালের কাছে নোঙর করা ছিল। তখন লারাক আইল্যান্ডকে একটি নিরপেক্ষ অঞ্চল হিসাবে ধরা হতো, যেখানে বিভিন্ন অজোটভুক্ত দেশ ইরান থেকে তেল কিনে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারত। এই দ্বীপটি স্ট্রেট অফ হরমুজের মাঝামাঝি অবস্থানে হওয়ায় এটি আগের ইরানি তেল টার্মিনালগুলোর তুলনায় অনেক দূরে ছিল, যেগুলো ইরাকের বিমান, ক্ষেপণাস্ত্র ও নৌ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সেই দিন বিকেলে এই নিরপেক্ষ অঞ্চল আবারও লঙ্ঘিত হয়। দুপুর প্রায় ১টার দিকে ইরানের সামরিক বাহিনী রেডিওতে একটি বিমান হামলার সতর্কবার্তা প্রচার করে। সেই সময় সিওয়াইজ জায়েন্ট একটি অফশোর অয়েল বার্জ হিসাবে ভাড়া দেওয়া ছিল। এই ধরনের কাজ সাধারণত এমন এলাকায় করা হয় যেখানে পর্যাপ্ত অবকাঠামো বা পাইপলাইন নেই ট্যাঙ্কারে তেল ভরার জন্য। তাই তখন সিওয়াইজ জায়েন্ট একটি বড় ট্যাঙ্কার জাহাজ বার্সেলোনাতে তেল ভর্তি করছিল। তেল ভরার কাজ চলছিল বলে ইরানিরা বিমান হামলার সতর্কবার্তা দিলেও জাহাজগুলো চাইলেই সঙ্গে সঙ্গে সরে যেতে পারত না, কারণ তাদের তেল পাম্পিং বন্ধ করতে, বয়লার পুনরায় চালু করতে এবং যাত্রার জন্য প্রস্তুত হতে সময় লাগত। এই পুরো প্রক্রিয়াটি কয়েক ঘণ্টা পর্যন্ত লাগতে পারত, যা ইরাকি যুদ্ধবিমান পৌঁছনোর আগে শেষ করা সম্ভব ছিল না। সতর্কবার্তার প্রায় ৩০ মিনিট পরই বিপর্যয় নেমে আসে। একদল ইরাকি ফাইটার জেট তেল টার্মিনালের ওপর দিয়ে দ্রুত গতিতে উড়ে যায়। সিওয়াইজ জায়েন্ট এবং বার্সেলোনার মতো জাহাজগুলো তখন ছিল একেবারেই অসহায় লক্ষ্যবস্তু। ইরাকিরা এক্সোসেট মিসাইলের বৃষ্টি নামায় সিওয়াইজ জায়েন্ট এবং আশেপাশের জাহাজগুলোর ওপর। হামলা শেষ হলে বার্সেলোনা ডুবে যায় এবং সিওয়াইজ জায়েন্টে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মোট ২টি জাহাজ ডুবে যায় এবং আরও ৫টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক নাবিক নিহত, আহত বা নিখোঁজ হন। যদিও লয়েডস অফ লন্ডন এটিকে সম্পূর্ণ ক্ষতি হিসেবে তালিকাভুক্ত করেছিল, তবুও এটিই ছিল না সিওয়াইজ জায়েন্টের শেষ অধ্যায়। এটি ছিল যুদ্ধের সময় তৃতীয়বারের মতো ইরাকের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া। এরপর মালিকরা জাহাজটি একটি নরওয়েজিয়ান কোম্পানির কাছে বিক্রি করে, যারা এটিকে মালয়েশিয়ায় টেনে নিয়ে যায় মেরামতের জন্য উপযুক্ত শিপইয়ার্ড খুঁজতে। শেষ পর্যন্ত সিঙ্গাপুরে এমন একটি শিপইয়ার্ড পাওয়া যায় যা এত বড় জাহাজ মেরামত করতে সক্ষম ছিল, তবে কাজটি ছিল অত্যন্ত কঠিন। বিমান হামলায় সৃষ্ট আগুন পুরো জাহাজ জুড়ে ছড়িয়ে পড়েছিল। এতে সুপারস্ট্রাকচার সম্পূর্ণ গলে যায় এবং ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়। মেরামতের সময় প্রায় ৩২ কিলোমিটার নতুন পাইপ বসানো হয় এবং নতুন সুপারস্ট্রাকচার তৈরি করা হয়। ১৯৯১ সালের মধ্যে মেরামত সম্পন্ন হয় এবং নতুন মালিকরা এর নাম রাখে হ্যাপি জায়েন্ট। তবে এই নাম বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন পরই নরওয়ের এক শিপিং ব্যবসায়ী জর্গেন জাহিরে এটি $৩০ মিলিয়ন কিনে নাম পরিবর্তন করে জাহিরে বিকিং রাখেন।
পরবর্তী 14 বছর জাহিরে ভিকিং আগের মতোই এশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন বন্দরের মধ্যে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করে। 2004 সালে প্রায় 20 বছর সমুদ্রে থাকার পর মেরামতির সময় বাদ দিয়ে এটি কাতারের একটি কোম্পানির কাছে বিক্রি হয়, যারা এর নাম দেয় নেভিস। ইরান ইরাক যুদ্ধের সময় যেমন এটি ভাসমান তেল সংরক্ষণ ইউনিট হিসেবে ব্যবহৃত হয়েছিল, ঠিক তেমনভাবেই নেভিসকেও 2009 সাল পর্যন্ত একটি ভাসমান জ্বালানি বার্জ হিসেবে ব্যবহার করা হয়। অবশেষে 30 বছরের দীর্ঘ সেবা শেষে এটি ভাঙার জন্য বিক্রি করা হয়। শেষ যাত্রার জন্য এর নাম রাখা হয় মন্ট এবং এটিকে ভারতে নিয়ে গিয়ে ভেঙে ফেলা হয়। আজ এর যা অবশিষ্ট আছে তা হল এর একটি নৌর, যা একজন অজ্ঞাত দাতা উদ্ধার করে হংকং মেরিটাইম মিউজিয়ামে উপহার দেন। কিন্তু প্রশ্ন হল, আবার কি কখনো সিওয়াইজ জায়ান্টের মতো জাহাজ তৈরি হবে? যদিও এখনও অনেক বড় তেলবাহী জাহাজ আছে, তবে তাদের সময় ফুরিয়ে আসছে, কারণ এসব জাহাজ চালাতে প্রচুর শক্তি লাগে এবং অনেক দেশ নতুন ইউএলসিসি নির্মাণ ও পরিচালনায় কঠোর নিয়ম আরোপ করেছে। এছাড়াও এক্সন ভলডিজ অয়েল স্পিলের মতো পরিবেশগত বিপর্যয়ের পর সাধারণ মানুষ এমন বিশাল জাহাজকে পরিবেশের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখতে শুরু করেছে। তবে সবচেয়ে বড় কারণ সম্ভবত ব্যবহারিক সীমাবদ্ধতা। এত বড় জাহাজকে গ্রহণ করতে পারে এমন বন্দর খুবই কম, ফলে কোম্পানিগুলো সহজে রুট বা বন্দর পরিবর্তন করতে পারে না। তাই বলা যায়, যদিও সিওয়াইজ জায়ান্ট ছিল এক অসাধারণ প্রকৌশল বিস্ময়, তবুও হয়তো সত্যিই এমন একটা সীমা আছে যেখানে একটি জাহাজ অতিরিক্ত বড় হয়ে যায়। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।